তা আপনাদেরকে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। কার হাত ধরছেন? মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো? এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে, এখন মাদ্রাসার জায়গাটা কি হবে, এখন ওয়াকাফ প্রপার্টি কি হবে? আচ্ছা, আমি যে জানোয়ার বললাম এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ভাই। নির্লজ্জ, বেহায়া, প্রতারক, ধান্দাবাজ, চিটিংবাজ, জানোয়ার শব্দটাকে আমি প্রত্যাহার করে নিলাম, এটা আমি প্রত্যাহার করে নিলাম। তো আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা এবার কি করবেন বলুন? ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে, কিচ্ছু হবে না। সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার, তিনি আছেন, কিচ্ছু হবে না। এবার বলুন কি করবেন? বলুন এবার কি করবেন? মাছ জড়িয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই, কি হো? এবার বলেন কি করবেন? মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে। এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে মাছ দরিয়ায় এনে ছেড়ে দেয়। তাই বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য, আপনি তো নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজেই। যখন ভোটের সময় আসে তখন সব ভুলে যান। 500 টাকা দিক আর বিজেপি আসছে এই ভয়েতে, আপনার ভয়েই মানে এই মোটিভ চালাই, এই মানে এই পাড়াই পাড়াই এই আওয়াজ স্লোগান তুলে দেয়, আপনি ভাবেন বিজেপিকে আটকাতে হবে। আমার বক্তব্য, বিজেপিকে আটকাবেন, তৃণমূলেরকে আটকাবেন না আরএসএসকে আটকাবেন? বলুন আপনারা, না ফ্যাসিস্টদেরকে আটকাবেন, কোনটা করবেন? আমার বক্তব্য একদম সরাসরি, আরএসএসকে আটকাতে হবে, ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে। আমার সাথে কারা সহমত হাত তুলে দেখান তো। সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে তো নাকি? সামনে নির্বাচন আসছে, বুঝিয়ে দিতে হবে যে আমার উপকারে তুমি আসুনি। যখন আমি বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার ঈদগাহ, আমার খানকা বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে। 2026 নির্বাচন আসছে, আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেব যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না, ভোট চাইতে গেলে তুমি দিল্লিতে গিয়ে ভোট চাও। এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো। এরা ভোটের জন্য বলছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে, আর এসআইআরটা নিয়ে কোথায় আন্দোলন করছে? কলকাতাতে। এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে? তাদের সদর দপ্তর কোথায়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। তাহলে এরা দিল্লিতে গিয়ে করতে পারত। এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে। এসআইআর দিল্লির বিষয়, দিল্লি থেকে হয়েছে, তাহলে দিল্লিতে গিয়ে করো। সেটা করলো না, আন্দোলন করলো, তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল। মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। আবার কি বলছে? এসআইআর করতে দেব না, ফর্মটাও মমতা ব্যানার্জি নিল। আমি কি বলেছিলাম জেরক্স কপি নিয়ে, যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার অরিজিনাল ফর্মটা ছেড়ে দিক, আমি সব রাজ্যের মানুষ তাহলে এসআইআরকে নিয়ে ভাববো আমরা। কিন্তু সেটা করেছে, সবসময় আপনাদের মিসগাইড করেছে। তাই আমি অনুরোধ করবো, এর ফাঁদে পা দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে। আর কথাই আছে না, দুধেল গায়ে আপনাকে বলেছে, আর কথাই কি আছে, দুধেল গায়ে যেই দুধ দেওয়া বন্ধ করে দেবে, কি করে গো? তাকে লাথি মারলেও তো হতো, তাকে বাজারে তুলে দেয়। তারপরে কি করে বুঝতে পেরেছো তো? আর বলার দরকার নেই। তুমি এখানে খেলে দোষ, আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি? এখানে বলছে গোমাংস খাওয়া যাবে না, চলো বিতর্কে আমি যাব না, কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে, মিডিল ইস্টে চলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর ওগুলো কারা? বিজেপির বড় বড় নেতাদের, বিজেপির বড় বড় নেতাদের ওই কারখানা, ফ্যাক্টরিগুলো। কি হলো বাবু? ওটা চেঞ্জ করো না এটা করবে? যদি শেষ হয়ে যায় তার জন্য ঠিক আছে, আমি এটা মিউট করে হ্যালো। তা বলে আমি সব্যসাচী বাবুর নামে বললাম, মনে মনে
এখানকার বিধায়কের নাম কি গো? তাপস বাবু হাসছে, অত সহজ নয়। তাপস বাবুকেও জবাব দিতে হবে। যদি ছাপনা মসজিদের 1 ইঞ্চি জায়গা যায়, যেমন মমতা ব্যানার্জির কাছ থেকেও জবাব চাইবো, তাপস বাবুর কাছ থেকেও ছেড়ে কথা বলবো না। কারণ তাপস বাবু পশ্চিম বাংলার আইনসভার একজন সদস্য। তাপস বাবু ওই মসজিদের জায়গা যাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছে, তাদের বর্তমান যে প্রজন্ম আছে তাদের ভোট পেয়েছে। তাপস বাবু একজন জনপ্রতিনিধি, তাই তাপস বাবুকেও দায়িত্ব নিতে হবে ওই মসজিদের জায়গা যেন মসজিদ কমিটি ফিরে পায়। আর যদি এর ব্যবস্থা না করে, পরবর্তীতে স্টেজে উঠে কিন্তু তাপস বাবুর নামেও এরকম চলবে। কি গো? উনি মনে মনে হাসছে, এবার দিচ্ছে সব্যসাচীকে, অত সহজ নয়। সত্য কথা বলবো, কে পড়লো দেখার দরকার নেই, কে ছাড় পেলো আমার দেখার দরকার নেই। যে অন্যায় করবে তার গায়ে লাগবে, যে অন্যায় করবে না তার গায়ে লাগবে না। এখন বলা হচ্ছে ভোট চোর গদি চোর। তৃণমূলের বন্ধুদের কাছে বললেও রেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা বিজেপিকে সেন্ট্রালি এটা হয়েছে বিজেপিকে উদ্দেশ্য করে, কিন্তু ভোট চোর গদি চোর বললে তৃণমূলের বন্ধুরা রেগে যাচ্ছে। কেন বুঝতে পেরেছে তো এরা কি করেছে? হ্যাঁ, তা সুতরাং আমি হক কথা নাই কথা বলবো, কারো গায়ে লাগলে আমার যায় আসে না। ওই তো বাক্স চুরি করলে তোমার সময় আসছে, চুরি বন্ধ হবে। দেখ বন্ধুগণ, তাহলে আমাদের কারণীয়টা কি? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু কি মুসলমান ঐক্যবদ্ধ হবে নাকি? কিচ্ছু লাভ হবে না, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যদি আপনি মনে করেন আপনি মুসলমান ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার তো ফিরহাদ হাকিম মন্ত্রী হয়ে বসে আছে গো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আর কলকাতায় মুসলমান অনেক এলাকা আছে, বাচ্চারা যারা পড়াশোনা করতে আসে তারা রুম ভাড়া পায় না। ওই রকম মেয়র মুসলমান রেখে লাভ কি আছে? আপনি যদি মনে করেন দলিতরা এক হলেই দলিতদের সমস্যা মিটে যাবে, পশ্চিমবাংলার বিধানসভায় 68 জন দলিত সমাজের বিধায়ক আছে, এখনো ফেক এসসি সার্টিফিকেট বন্ধ হচ্ছে না কেন? আপনি যদি মনে করেন আদিবাসী হলে আদিবাসীকে জিতিয়ে পাঠালে আদিবাসীদের সমস্যা মিটে যাবে, পশ্চিমবাংলার বিধানসভায় একাধিক মন্ত্রী সহ 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, ফেক এসটি সার্টিফিকেট এখন বন্ধ হচ্ছে না কেন? আপনারা শুনলে মানে অবাক হয়ে যাবেন। সারা পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নাই, 1.5 কোটি এসটি আদিবাসীদের জন্য শিডিউল ট্রাইব বলে শিডিউল এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তাহলে ওই 18 জন কথা বলছে না কেন? তো সুতরাং ওই মুসলমান এক হলেই লাভ হয়ে যাবে, দলিত এক হলেই লাভ হবে, অমুক এক হলেই লাভ হবে, কিচ্ছু হবে না। মানুষকে এক হতে হবে। মানুষ যতদিন আমরা এক হতে পারছি, রাজনৈতিক কারবারিরা আমাদের মাথাতে তারা কি করবে? কাঁঠাল ভেঙে খাবে। তাই সময় এসেছে, যদি আমার মাথায় কাঁঠাল ওঠায় আমাকেই খাবো, আমি নিজেই খাবো, এটা আমরা ভাই ভোট বিশ্বাস করি। ওই জন্য অনেকে অনেক কথা বলে, গল্প শোনাই, কি আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না। কি গল্প শোনাই? আইএসএফ ভোট প্রার্থী দিয়ে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা করবে। আমি আপনাদের এখানে বলে যাই, আজকে আমরা এখানে রক্তদান শিবির করছি, আজকের পর থেকে দেখবেন তৃণমূলী বন্ধুরা কোনো ইস্যু পাবে না। দুটো জিনিস পাবে, একটা হচ্ছে জানুয়ারি বলেছি, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছি। এটাই বলবে এটা বলা উচিত হয়নি, সত্যি উচিত হয়নি, আমি ওই জন্য কি করলাম, শব্দটা আমি আবার তুলে নিলাম, ওটা আমার বলা উচিত হয়নি, আমি এটা স্বীকার করে নিলাম, ওই শব্দটা আর বলছি না। তাহলে এটা বলার সর্বনাশ করে দিলাম। একটা জায়গায় বলবে বিজেপির সুবিধা আইএসএফ করে দেয়। কি বলবে? যে ভোট কেটে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে। তারও ওষুধটা আজকে আমি দিয়ে যাব। শুনতে প্রস্তুত আছেন আপনারা? কারা আছেন হাত তুলুন তো, হাত তুলে রাখুন। মায়েরা শুনবেন? এই দূরে যারা আছেন শুনতে চান তো নাকি? হাত না পান। আজকে আপনাদের এখানে একটা আমি কথা দিয়ে যাই, একটা চুক্তিবদ্ধ হোক। কিসের চুক্তিবদ্ধ? একদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করুক, আর অন্যদিকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আব্বাস সিদ্দিকী সই করবে। লেখা কি থাকবে? আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই চুক্তিপত্রেই সই থাকবে মমতা ব্যানার্জির। যেখানে লেখা থাকবে, যেখানে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই, তাহলে তৃণমূল আমাদেরকে শাস্তি দেবে, আমরা মাথা পেতে মেনে নেব। আর তুমি তোমার ভাই ভাইপো, তুমি তোমার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মনীতিতে ধ্বংস করে দিয়ে
গরু ছাগল কয়লা কিছুই বাদ এরা দিচ্ছে না, চুরি করে তুমি এত পর্যন্ত তোমার পৌঁছে গিয়েছে। চুরিতে তুমি হাবুডুবু খাচ্ছ, চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে তুমি জায়গা করে দিচ্ছ, তার রাস্তাটাও আমরা বন্ধ করতে চাইছি। আইএসএফ যদি বিজেপিকে জায়গা করে দেয়, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবে। আর তৃণমূল যদি তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সিট বাড়াতে সহযোগিতা করে, তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে। এটার এগ্রিমেন্ট হোক কি ভাই? আমরা যদি বিজেপির সুবিধা করি তাহলে এগ্রিমেন্টে সই করব কি গো? আমরা সই করব না, আমরা সই করব না, ওইসব হয় না, ওইসব হয় না বলে বেরিয়ে যাব। আর যদি তৃণমূল ভাই ভাইপো তাদের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখা, ওরা সই করবে। তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা, আজকের পর থেকে আপনার মোবারকপুরের মানুষেরা, আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা, আজকের পর থেকে এই রাজারহাট নিউ টাউনের মানুষেরা, সারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূলকে রাজারহাট থেকে পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে কোনো কথা বলে তৃণমূলের বন্ধুরা তাদের একটা কথাই বলবেন, আইএসএফ যদি বিজেপি সহযোগিতা করে তার জন্য তার চলে এগ্রিমেন্টে আসো। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে সেখানে যদি বিজেপি আসে, তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে ভোট কেটে বিজেপিকে নিয়ে এসেছে, পা দুটো উপর দিকে মাথাটা নিচু দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে, বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না। এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, এই বিজেপি সম্প্রীতি বিনষ্ট করছে, ঐক্য বিনষ্ট করছে, দেশের ক্ষতি করছে। 2014 থেকে 2019 সাল এই 5 বছরে প্রায় 13,000 সারা দেশে দলিতের উপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে। এই বিজেপির রাজত্বে 19 বছরের একটি দলিত ছেলে, 17 বছরের একটি দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করার জন্য অনিকেত নামে সেই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে। এই বিজেপির রাজত্বে আখলাককে খুন হতে হয়েছে, পেহলুকে খুন হতে হয়েছে, সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-4টে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়াটা অপরাধ কেন? এক্সইউভি গাড়ি কিনেছো, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য, তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে। জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে। সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। যদি প্রাণ লাগে প্রাণ দেব, কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা আমরা করব। প্রশ্ন আসছেন, আমার সাদা মনে ভাই কাদা নেই। আমাদের নেতার নাম কি? আমাদের দলের প্রাণ পুরুষ তো রেডি আছে এগ্রিমেন্ট করতে। তৃণমূল যদি মনে করে সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে হবে, তাহলে চলে আসো, এগ্রিমেন্ট করো, সই করো। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। সেই কথাই আছে না, চোর মাচায়ে শোর, এই চোর মাচায়ে শোর কথাই আছে একটা। চোর চিৎকার করছে চোর চোর বলে, বুঝতে পারছো কার কথা বলছি? ওই চিৎকার করছে কি আইএসএফ কেটে দেবে, কেটে বিজেপি সুবিধা হয়ে যাবে। তলে তলে 2021 সালে কটা জায়গায় আইএসএফ ভোট কেটে বিজেপি সুবিধা করেছে ভাই? 30-32টা জায়গায় সিট দিয়েছিলাম, কটা জায়গায় সুবিধা করেছে লিস্টে বার করতে বলুন। আর 294টার মধ্যে তুমি 77টা জায়গায় এই বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আমরা বলছি না ভাই, মনে হয় এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আপনাদের মনে হয়? মনে হয় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতো আর ইচ্ছা সত্যিকার থাকতো, এতক্ষণ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত, ওই জেলের ভাত খাওয়াতো না। ও যেভাবে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার কথা বলছে, মুসলিম সম্প্রদায়কে দেখে দিচ্ছে, তখন ধরে ওকে জেলের মধ্যে রেখে দিত। কেন রাখেনি? শুভেন্দু অধিকারী যত ভয় দেখানো কথা বলে মুসলমানরা ভয় পাবে, দিদির পকেটে তত ঢুকবে, বুঝতে পারছেন? আর শুভেন্দু অধিকারীকে ধরে জেলে ঢুকিয়ে দিলে কে সম্প্রীতি বিনষ্ট হবে এরকম কথা বলার সাহস দেখাবে না। আমি আপনাদের একটা কথা বলি, এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে। খারাপ লাগছে তো শুনতে ভাই?
আপনাকে আমাকে খারাপ লাগছে, বিশ্বজিৎদাকেও খারাপ লাগছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আরো বেশি খারাপ লাগবে। তিনি আমাদের সকলের অভিভাবিকা, তিনি আমাদের টোটাল 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তাহলে তাকেও খারাপ লাগছে। ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000, তাহলে রোহিঙ্গা নাই। তাহলে এই 41,000 রোহিঙ্গাও নেই, 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে আছে। পশ্চিমবাংলায় কি করে 1.5 কোটি হলো? তাহলে মমতা ব্যানার্জির কাজ কি ছিল? তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে তুমি বা সরকারের পক্ষ থেকে ওর নামে মামলা করা যে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা কোথায় আছে তুমি তথ্য দাও। দিতে পারবে না, কারণ সারা ভারতবর্ষে যদি 40,000 থাকে, পশ্চিমবাংলায় 1.5 কোটি কি করে হলো? তাহলে সুপ্রিম কোর্টে এটা বলতে পারতো যে সারা ভারতবর্ষে 40,000 প্লাস 1.5 কোটি পশ্চিমবাংলায়। এটা কি বলেছে? তাহলে মিথ্যে কথা বলেছে। তাহলে মিথ্যে কথা বলার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো তো, রেখেছে? তলে তলে তো মিলে আছে। আমার মনে হয় রাত্রে প্রত্যেকদিন রাত্রে মানে কাজকাম করা হয়ে গেল 10টার পরে, এবার ফেস টাইমে দুজনে কথা বলে নাই, কালকে তুই এইগুলো বলবি আর আমি এইগুলো করব। বুঝতে পারছেন কি বলছি? অর্থাৎ পর্দার বাইরে কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি। এটা আমাদেরকে এইটা আমাদেরকে ধ্বংস করতে হবে। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসব, যে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় নারী পুরুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে মানে মানুষের অধিকার নিয়ে আমরা কি করব? বেঁচে থাকব। ধন্যবাদ সকলকে যারা রক্ত দিতে এখনো বাকি আছেন। রক্ত নেওয়ার কাজ চলছে। আমি শুধু আপনাদের রক্তদান নিয়ে গুটি কয়েক কথা বলবো। রক্তদান মানে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, সৌহার্দ্যের বার্তা, সব গল্প আমরা শুনে নিয়েছি। আমি একটু রিমাইন্ড করতে চাই আপনাদেরকে, অবশ্যই এগুলো থাকবে। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা। রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ কি জানেন? একটা হচ্ছে ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আর যারা মারা যাচ্ছে না তাদের 80% বিকলাঙ্গ, মানে শারীরিকভাবে তারা সক্ষম থাকছে না। তাহলে এই স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? মেডিকেল সায়েন্স অনেক রাস্তা বলেছে। একটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিই, আপনার হাতেই আছে, সেটা নিয়মিত যদি আপনি রক্তদান করেন তাহলে আপনি স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। কোনো পুরুষ যদি নিয়মিত 90 দিন আর কোনো মহিলা যদি নিয়মিত 120 দিন করে 120 দিন পর পর রক্ত দেয়, তাহলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, ঝুঁকি কমে যায়, আর স্ট্রোকেরও ঝুঁকি কমে যায়। তাই বন্ধুগণ, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। আমি অনুরোধ করব, এখানে যারা আজকে রক্ত দিয়েছেন বা দিতে চাইছেন, কি দেবেন কি দেবেন না, আমি অনুরোধ করব আসুন রক্তদান শিবিরে রক্ত দিন। তবে আপনি যে রক্ত দিচ্ছেন, মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে রক্তটি চলে আসবে। বরঞ্চ লাভ কি হবে? পিউরিফাই হবে। রক্ত যত চলাচল করবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার শরীরে যত নতুন রক্ত যত জন্ম হবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব রক্তদান করুন। যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা কিন্তু রক্তের ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় দেখিনি। তাই আপনাদেরও বলবো, আজকে এখানে যারা আইএসএফ নেতৃত্বরা আছেন, যদি 90 দিন পরে বা 120 দিন পরে যদি রক্তদান শিবির না করে, এই মাটি হয়তো তৃণমূল করেছে। আমি আপনাদের বলছি, আপনি কোন ব্যানারে করেছে দেখার দরকার নাই। আপনাকে স্বাস্থ্য আপনার ভালো রাখতে হবে, সমাজকে বার্তা দিতে হবে। আপনারা নির্দ্বিধায় এসে ওই তৃণমূলের ব্যানারে যে রক্তদান শিবির হচ্ছে ওখানে আপনারা দেবেন, আইএসএফ আপনাদেরকে আটকাবে না। কারণ আপনি যখন রক্ত প্রয়োজন হয়, যে কি বলেন, আমি আইএসএফের লোক, আমাকে আইএসএফের রক্তটা দাও, তখন কি বলি? গ্রুপ বলি, আমার এই গ্রুপের রক্তের প্রয়োজন আছে। তাই আপনি যখন ওই গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তো ওই গ্রুপের রক্ত আপনাকে দিয়ে পূরণ করতে হবে। তো সারা পশ্চিম বাংলায় একদিনে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই সব্যসাচী বাবুরা শুধু ক্ষমতার জন্য এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল কে কখন আছে বোঝা মুশকিল। কারণ বর্তমান সব্যসাচী বাবুর বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল। কাল আগামীতে কি হবে বোঝা মুশকিল। তো 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করেন তো ওনারা? খোঁজ নিয়ে দেখুন। সব্যসাচী বাবুদেরকে প্রশ্ন করবেন যে আপনারা তো বড় বড় কথা বলেন, প্রত্যেক দিন পশ্চিম বাংলায় 18 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। আপনার সরকার কত ইউনিট রক্তের ব্যবস্থা করে? সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ওই সময় আমাদের মতো বিরোধী দ্বারা আছে, অনেক সমাজসেবী সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, তারা এই ধরনের প্রোগ্রাম করে রক্তের যোগান দেয়। তাই আপনাদের বলবো যে আপনারা রক্তের ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় দেখবেন না। প্রত্যেক দিন যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন আছে, আপনাকে আমাকেই ওই ঘাটতি পূরণ করতে হবে। পুকুরে যেমন
মাছ চাষ হয় ওই রকম রক্তের চাষ হয় না। জমিতে যেমন ফসল চাষ হয়, সবজি চাষ হয়, ওই ধরনের রক্তের চাষ হয় না। বা কলকারখানায় যে ধরনের হয়, কলকারখানায় রক্ত হয় না। মানুষের শরীর, মানব শরীর থেকে মানব শরীরে এই রক্তের আপনার ট্রান্সফার হয়। তাই সুতরাং অনুরোধ করছি, আপনারা রক্তপাত করে অযথা রক্ত নষ্ট করবেন না। রক্তদান করেই আপনাদের রক্তকে সঠিক জায়গায় কাজে লাগান। নিয়মিত রক্তদান করুন। সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তার সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে উঠবেন। তাই অনুরোধ করব যে রাজনৈতিক কচলাকচলিতে সব জায়গায় জড়িয়ে পড়বেন না। সামনে যে 90 দিন বা 120 দিন পরে